শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। লাইভটি আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন বাংলা ভিউ এবং সিলেট ভিউর পেজ থেকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেটে বেড়েছে মশার বিস্তার, সেই সঙ্গে বেড়েছে উপদ্রব। ঘরে বাইরে, অফিস আদালতে, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই মশার উপদ্রব। কিন্তু মশা নিধনে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সিটি কর্পোরেশন। এই নিয়ে নগরবাসীর মাঝে অসন্তোষ বিরাজ করছে। অপরদিকে অতিষ্ঠ হয়ে মশার কামড়ে রাস্তায় মশারি টাঙিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন নগরবাসী। সিলেট নগরীতে প্রতি বছর মশা বাড়লে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালিয়ে নিধনের চেষ্টা করে সিলেট সিটি কর্পোরেশন। কিন্তু গত কয়েকদিন ধরে মশার উপদ্রব বাড়লেও সেরকম কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে মশার অত্যাচার সহ্য করে রাত দিন কাটাতে হচ্ছে নগরবাসীকে। কীটতত্ত্ববিদরা বলছেন এখন মশার বিস্তার বাড়ার সময়। চলতি মাসের শেষে মশার উপদ্রব আরও ব্যাপক হারে বাড়তে পারে, তাই এখনই মশা নিয়ন্ত্রণে কাজ না করলে চলতি মাসের শেষের দিকে মশার ঘনত্ব বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে এখন ফাল্গুন মাস চলছে, শীত শেষ হয়েছে এবং গরম পড়া শুরু হয়েছে। বিগত সময়ে শীতের পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে, তবে এবার শীত কমে হঠাৎ করেই গরম পড়া শুরু হয়ে গেছে এবং বৃষ্টি না থাকায় বাতাসের আর্দ্রতাও কমে গেছে। ফলে মশার প্রজননের জন্য এই আবহাওয়াটা খুবই উপযোগী, তাই বেড়েছে মশার বিস্তার। এদিকে মশা নিয়ন্ত্রণে সিসি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে আজ বুধবার রাস্তায় মশারি টাঙিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মশারি নিয়ে শোভাযাত্রা শুরু করে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট কল্যাণ সংস্থা ও যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহসানুল হক তাহের। এ সময় তিনি বলেন, যে সময় মশার উপদ্রব বাড়ে নগর কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে নাগরিককে মশা মুক্ত করা। কিন্তু সম্প্রতি মশার উৎপাত খুব বাড়লেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সিসিক। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে নগরবাসীকে আরও কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য করবেন তারা। করোনার কারণে গত 2 বছর বন্ধ থাকার পর প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী 15 মার্চ থেকে। আজ বুধবার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। এর ফলে টানা 2 বছর বন্ধের পর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরবে। প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন রবি এবং মঙ্গলবার ক্লাস হবে এবং এর আগে 20 মার্চ থেকে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা বলা হয়েছিল, কিন্তু আজকের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে 15 মার্চ থেকেই ক্লাস শুরু হচ্ছে। সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর নুসরাত আলম এবং অতিরিক্ত সচিব রুহুল আমিন মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। করোনা সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং দীর্ঘ 18 মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, কিন্তু প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার সিদ্ধান্ত হয়নি তখনও। এরপর নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 1 জানুয়ারি আবারও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়, যা 21 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এর মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছিল 22 ফেব্রুয়ারি থেকে, কিন্তু বন্ধ ছিল প্রাক প্রাথমিক। দেশের বিদ্যালয়গুলোতে 5 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য 1 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা স্তর রয়েছে। এটিকে শিশু শ্রেণী বলা হয়। ইংরেজি মাধ্যম এবং কিন্ডারগার্টেনের প্লে, নার্সারি এবং কেজি প্রাক প্রাথমিক বিভাগের মধ্যে পড়ে এবং আগামী 15 মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক প্রাথমিকের সশরীরে ক্লাস। সিলেটে গত প্রায় 2 সপ্তাহ ধরে বেড়ে চলেছে সয়াবিন তেলের দাম। এরই মাঝে মরার উপর খানার ঘা হয়ে দাঁড়িয়েছে পেঁয়াজের বাড়তি দাম। প্রতি কেজিতে পেঁয়াজ প্রায় 5 থেকে 10 টাকা করে বেড়েছে। অবস্থা লাগামহীন হওয়ায় আগে প্রশাসনের কঠোর নজরদারি ও মনিটরিং বাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার জোর দাবি জানিয়েছেন জনসাধারণ। পেঁয়াজ ভারত মিয়ানমার থেকে আমদানি করা হয়, তাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কোনো ধরনের প্রভাব নেই বলে জানিয়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। সিলেটের খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত 1 সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এছাড়াও দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা এবং মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। পেঁয়াজের পাইকারি বিক্রেতারা বলছেন, সব পেঁয়াজকে 4 থেকে 5 টাকা করে দাম বাড়ানো হয়েছে কেজিতে এবং এখনও দেশের অন্যান্য জেলার পেঁয়াজ পাইকারি বাজারে আসেনি, যার কারণে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে পাইকারি বাজারে দাম সামান্য বাড়লেও খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অজুহাতে পেঁয়াজের দাম বাড়ানোর পায়তারা করছেন কালোবাজারিরা। ভুক্তভোগীরা বলছেন, রমজান সামনে রেখে প্রতিবারের মতো এবারও পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। ব্যবসায়ীদের একটি চক্র এই বাজার অস্থিরের চেষ্টা করেন এবং প্রশাসনিক আন্তরিক কঠোরভাবে মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তেল গ্যাস সহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল। আজ বুধবার বিকেল 3:30টায় জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। সমাবেশ শুরুর আগে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন ইউনিটের কর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছান। এ সময় কিছু সংখ্যক নেতাকর্মীর পরনে কাফনের কাপড় ছিল। তাদের পরহিত কাপড়ে লেখা ছিল, খালেদা জিয়ার মুক্তি চাই। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ ও জেলা কমিটির সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর শরীফুল ইসলাম দুলু। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দিন দ্রব্যমূল্যের জাতাকলে ফেলে নির্যাতন করে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ পেতে হলে বিএনপির আন্দোলন করে এই সরকারকে গদি থেকে নামাতে হবে। সিলেট নগরীতে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে অপরাধী সিন্ডিকেট। সিএনজি অটোরিকশা করে এরা ঘুরে বেড়ায় পুরো শহর এবং টার্গেট করে যায় অপারেশনে। অটোরিকশায় তুলে তারা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে লুটে নেয় নগদ টাকা, মোবাইল ফোন এবং যাত্রীদের অজ্ঞান করে অপহরণের ঘটনাও ঘটেছে। এছাড়া অটোরিকশা যাত্রীদের নানাভাবে প্রলুব্ধ করে নকল স্বর্ণ হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। পুলিশ জানিয়েছে এই অপরাধী চক্রের সদস্যের তালিকা করা হয়েছে এবং শিগগিরই অভিযানে নামবেন তারা। গত 19 ফেব্রুয়ারি সকালে সিলেট নগরের সুবিদ বাজারের বাসা থেকে পূর্ব শাহিদগাঁয় মীর হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছিল এক কিশোর এবং সে সময় তাকে জ্ঞানহারা করে ঢাকার একটি গাজীপুরে নিয়ে যাওয়া হয় এবং অপহরণকারী চক্রের সদস্যরা এটি ঘটিয়েছে। পরে সে পুলিশ সদস্যের সহযোগিতায় সিলেটে এসে পৌঁছায়। টার্গেটকৃত যাত্রীরা অটোরিকশায় উঠলেই ওইসব সিন্ডিকেটের সদস্যরা ভয়ভীতি প্রদর্শন করে এবং কৌশলে ছিনতাই করে নিয়ে যায়। নগরের সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, আম্বুরখানা, সুবিদ বাজার, টিলাগড় রেলওয়ে স্টেশন, কদমতলী এবং বাস টার্মিনাল, কুমারগাঁও বাস টার্মিনাল সহ বেশ কয়েকটি এলাকায় এই চক্রটি ওত পেতে থাকে। এরকম চক্রে অটোরিকশা চালক সহ সাধারণত 3 থেকে 4 জন সদস্য থাকে, যারা আগে থেকে যাত্রী বেশি অটোরিকশায় বসে থাকে। টার্গেটকৃত যাত্রী অটোরিকশায় উঠলে তাকে পিছনের সিটে বসতে দেয় এবং পরে অস্ত্র দেখিয়ে জিম্মি করে নেয় নগদ টাকা, মোবাইল ফোন সহ স্বর্ণালংকার। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেছেন, অটোরিকশা কেন্দ্রিক অপরাধের খবর পেলেই পুলিশ সঙ্গে সঙ্গে অভিযানে নামে এবং এরকম অনেক অপরাধীকে ইতিমধ্যে ধরা হয়েছে। এই চক্রের সদস্যদের একটি তালিকা করা হয়েছে, শিগগির অভিযান চালানো হবে। সিলেটের ওসমানীনগরের তাজপুরে ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতের ঘটনায় 2 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমইজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ বুধবার 9 মার্চ দুপুরে উপজেলার তাজপুর কলেজ প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এই সময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে কলেজের প্রিন্সিপালের রুম সহ অফিস কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে। আহতদের মধ্যে আব্দুল মতিন মারাত্মক অসুস্থ হওয়ায় তাকে সিলেট এমইজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সময় হামলার ঘটনায় কলেজের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে 1 সপ্তাহের জন্য কলেজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে দুপুর 12টার দিকে কলেজের এইচএস 2য় বর্ষের ছাত্র আব্দুল মতিনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ডিগ্রি 4র্থ বর্ষের ছাত্র উজ্জ্বল মিয়ার হাতে ছুরিকাঘাত সহ হামলার ঘটনা ঘটে। এই সময় উজ্জ্বল মিয়া অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে আব্দুল মতিনকে ধাওয়া করলে সে দৌড়ে কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। পরবর্তীতে প্রায় 40 জন শিক্ষার্থী সংঘবদ্ধভাবে অধ্যক্ষের কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আব্দুল মতিনের উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষের কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। এই ঘটনায় কম্পিউটার অপারেটর আনামিও আহত হয়েছেন। হবিগঞ্জ সদর মডেল থানায় বরখাস্ত হওয়া 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে। 50,000 টাকা উৎকোচ নিয়ে মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন সদর মডেল থানার উপপরিদর্শক সুব্রত চন্দ্র দাস, কনস্টেবল জসিমউদ্দিন এবং কনস্টেবল আশিক নূর। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সম্প্রতি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা মাদক চোরা কারবারি আব্দুল মান্নানকে গ্রেফতার করে অভিযুক্ত 3 পুলিশ সদস্য, কিন্তু 50,000 টাকা উৎকোচ গ্রহণের পর মামলা না নিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠে 3 জনের বিরুদ্ধে। পরে এই ঘটনার তদন্তের দায়িত্ব পান বানিয়াচং আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। প্রাথমিক তদন্তে তিনি অভিযোগের সত্যতা পান বলে প্রতিবেদন দাখিল করেন এবং সেই পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের পুলিশ সুপার এসপি মুরাদ আলী এই
3 পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন এবং এখন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের হয়। মিছিল নিয়ে নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের নানা খবর। এবার চলে যাচ্ছি জাতীয়। মাগুরায় শ্রীপুরের ধকলপুর কলেজে ছাত্র রাজু শেখ হত্যার ঘটনায় প্রধান আসামি শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান জেল হাজতে। মঙ্গলবার রাতে নিহতের বাবা আক্তার শেখ সাদি বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় শ্রীপুর থানা পুলিশ ইউপি চেয়ারম্যান মশিউর রহমানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় জানিয়েছেন, রাজু শেখ হত্যার ঘটনায় তার বাবা আক্তার শেখ বাদী হয়ে মঙ্গলবার 34 জনের নামে মামলা করেছেন। এই মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমানকে। মামলার এজাহারে বাদী আক্তার শেখ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে 1 নম্বর আসামি মশিউর রহমান নেতৃত্বে একটি প্রতিপক্ষ দল তাদের উপর নির্যাতন চালিয়ে আসছিল। এরই এক পর্যায়ে সন্ধ্যা 7টায় 7 মার্চ আক্তার শেখের ছেলে রাজু শেখকে দখলপুর গ্রামের রঞ্জু জোয়ারদারের দোকানের সামনে থেকে ধাওয়া করে এবং আক্তার শেখের ছেলে ধাওয়া খেয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়। প্রতিপক্ষরা তার বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যান মশিউরের নির্দেশে নৃশংসভাবে কুপিয়ে জখম করে হত্যা করে তাকে। কুমিল্লার সদরে ট্রেনে কাটা পড়ে 3 স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার 9 মার্চ বেলা 11টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এটি ঘটেছে উপজেলার বিজয়পুর রেল ক্রসিং এলাকায় ময়মনসিংহ বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে। নিহতরা হলো তাফসপিয়া, লিমা এবং মিম। সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, এই তথ্যটি সত্যতা প্রমাণ পেয়েছেন তিনি এবং ঘটনার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক ইস্যুতে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সঙ্গে 9 বাংলাদেশকে উদ্ধার করেছে ভারত সরকার। এই কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার 9 মার্চ রাত এই টুইটারে এই তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা ANI। এনডিটির খবর অনুসারে যুদ্ধ কবলিত ইউক্রেন থেকে আটকে পড়া নাগরিকদের উদ্ধার অপারেশন গঙ্গা পরিচালনা করছে ভারত সরকার। এই অভিযানে এখনো পর্যন্ত 18,000-এর বেশি ভারতীয়কে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযানে সম্প্রতি 9 বাংলাদেশকে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত এবং তার জন্য নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইউক্রেন রাশিয়ার হামলায় গত 13 দিনে সৃষ্ট পরিস্থিতি টালমাটাল অবস্থায় পড়েছে পুরো বিশ্ব। রাশিয়ার তেলের উপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আরোপ করে পুরো ইউরোপে গ্যাস বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। এরই মধ্যে বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের মাধ্যমে $130 পৌঁছেছে। তার দ্বিগুণের বেশি বেড়ে প্রতি ব্যারেলে $300 পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। তৃতীয় দফার আলোচনা শেষ হয়েছে সিদ্ধান্ত ছাড়াই। এরই মধ্যে ইউক্রেনের 20 লাখ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সবাইকে সংযম দেখাতে বলেছে চীন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়াকে আরও চাপে ফেলার জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে মস্কোর তেলের উপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা মেপে দেখছে। তবে জার্মান ও নেদারল্যান্ডস এই ধরনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের গ্যাসের 40% এবং তেলের 30% যোগান দিয়ে যাচ্ছে এবং সেখান থেকে যোগান পাচ্ছিল রাশিয়া। এই সরবরাহ হঠাৎ করে বন্ধ করা হলে সহসাই কোনো বিকল্প উৎস থেকে যোগান দেওয়া সম্ভব নয়। রুশ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় বলেন, ইউরোপের বাজারে রাশিয়ার তেলের একটি বিকল্প দ্রুত খুঁজে বের করা অসম্ভব, তাই এটি করতে সময় দরকার এবং ইউরোপের ভোক্তাদের এর জন্য বেশি ব্যয় সাপেক্ষ হবে। এবারে খেলার খবর। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছেন সাকিব আল হাসান। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয় সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ নেতা। সভায় সাকিবের অনুরোধ মেনে নিয়ে তাকে আগামী 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, তারা চান সাকিব সব ধরনের সংস্কার কাটিয়ে ক্রিকেট খেলুক, কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে, তাকে চাপ দেওয়া ঠিক হবে না। একথা বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার মানে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে টেস্ট কোনো সিরিজই সাকিবকে পাবে না বাংলাদেশ দল। জানা গেছে বিষয়টি নিয়ে কাল রাতেই দুবাইয়ের অবস্থানরত সাকিবের সঙ্গে মুঠোফোনে এক দফা আলোচনা হয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের। আজ সভায় বসার আগে সাকিবের সঙ্গে কথা বলেছেন জালাল ইউনুসও। তখনও সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চান বলে জানিয়েছেন। এরপর তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশ সহ বিশ্বের কিছু খবর। শেষ করার আগে জানিয়ে দেব করোনা পরিস্থিতি। সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।
সিলেট বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর সূত্রটি জানিয়েছে। সূত্র আরও জানায়, এই বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 1232 জনের মৃত্যু ঘটেছে। একই সময় বিভাগে 600 জনের নমুনা পরীক্ষায় 4 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 0.76। জানা গেছে, সর্বশেষ 24 ঘন্টায় শনাক্ত 4 জনের মধ্যে 3 জন সিলেট জেলার এবং বাকি একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। তবে এদিন সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে কোনো রকমের করোনা শনাক্তের খবর পাওয়া যায়নি। সবশেষে 4 জনকে নিয়ে পর্যন্ত সিলেট বিভাগে মোট 66,748 জনের শরীরে করোনা ধরা পড়েছে। সারা দেশে 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 323 জন এবং মারা গেছেন একজন। এই সময় ঢাকা সহ 7 বিভাগে করোনার কারো মৃত্যু হয়নি। শুধুমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্যটি। তবে আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল 446 জন এবং মৃত্যু হয়েছিল 7 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় সারা দেশে 16,970টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল 1.97, অর্থাৎ 2%-এরও কম। আগের দিনই হার ছিল 2.23%। দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট 19,48,471 জনের করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে সুস্থ হয়েছেন 18,52,770 জন। মৃত্যু হয়েছে 29,097 জনের এবং সর্বশেষ 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,824 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।